হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। বিভৎস গরম পড়েছে, যাই বলো। মনে হচ্ছিল বৃষ্টি হব হব ভাব, কিন্তু হচ্ছে না। তোমাদের কেমন লাগছে কাঠগোলাপটা? আশা করি ভালো লাগছে। তার সাথে সাথে একটা অন্য ধরনের, অন্য স্বাদের জিনিস আমি নিয়ে আসছি। তার হিন্টস তোমরা এতদিনে পেয়ে গেছো। না, আজ আমি এসব নিয়ে কোনো কথা বলবো না। আজকে বুধবার, তাই আজকের কি দিন? নারাজের। দেবারতী মুখোপাধ্যায়ের লেখা নারাজ। আমরা যেখানে শেষ করেছিলাম, অনেক কৌতূহল ছিল মনের মধ্যে। তাই আমি বেশি দেরি না করে আবার সঠিক সময় নিয়ে চলে এলাম তোমাদের প্রিয় দেবারতী মুখোপাধ্যায়ের লেখা নারাজের পরবর্তী অংশ। তো শুরু করলাম। জয়তু ডান হাতে আশীর্বাদের ভঙ্গিতে সামান্য তুললেন কৃষ্ণ সুন্দর। ঠিক চিনতে পারলাম না তো। থাকা হয় কি এই গায়ে? আজ্ঞে না ঠাকুর মশাই। লোকটা কান এঁটো করা হাসল। চিনবেন কি করে? আমি প্রথমবার এসেছি এ গায়ে। থাকি কলকাতায়। অ কৃষ্ণসুন্দর আর বাক্যবায় না করে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু লোকটা আবার বলল, আপনার কথা অনেক শুনেছি ঠাকুর মশাই, তবে চোখের দেখা এই দেখল। আহা, এক্কেরে সার্থক নামা। সাক্ষাৎ কেষ্ট ঠাকুর যেন। সেই চোখ, সেই নাক, সেই চেহারা। কৃষ্ণসুন্দর ভ্রুকুঞ্চিত করে দাঁড়িয়ে পড়লেন। আমার কথা শুনেছ? কিভাবে? হরিহর ধুরন্ধর লোক। নবকিশোর দত্ত সবচেয়ে সরেস সাবেজেন্ট সে। নিন্দুকেরা বলে সাতঘাটের এঁটো হওয়া বেবুর্ষেকেও সে সতীসাধ্যে হিন্দু কুলবধূ বলে অবলীলায় বেঁচে দিয়েছে কতবার। সেখানে কৃষ্ণসুন্দরের মতো সহজ সরল অতান্তরে পড়া ব্রাহ্মণকে নিজের জালে ফেলা তার কাছে নিহাতি জলপথ তরলতম। বনমালীপুর, আউশবালি, শোলহরিপুর পেরিয়ে হরিহর মশাট গ্রামে পা দিয়েছে 4 দিন হলো। আগেও হুগলির এইসব গ্রাম থেকে সে বেশ ভালো লাভ করেছে, তাই এবারেও বেশ সময় নিয়ে এইসব অঞ্চলে চষে বেড়াচ্ছে। গতকাল সন্ধেবেলা যখন সে গ্রামের হাটতলায় অসত্য গাছের তলায় বসেছিল, তখনই কানে এসেছিল ঘটনাটা। কুলীন ঘরের বিধবাকে বলপূর্বক ধর্ষণের মতো রগরগে সংবাদে তখন মুখরিত ছিল গোটা গাছতলা। এসব শুনতে শুনতে কৃষ্ণসুন্দরে জীবনের সাম্প্রতিক দুর্যোগের সবই একে একে কানে এসেছিল তার। আর তখনই ঠিক করেছিল সপরিবারে এই বামুনকে বর্ষিতে গাঁথতেই হবে। তবে আজ এইভাবে এই জনবিরল স্থানে দেখা হওয়াটা নেহাতি কপাল জোর। হরিহর কিছুক্ষণ বিনয়ের অবতার রূপে কৃষ্ণসুন্দরের দুঃখে সমব্যথী হলো। এইভাবে একটা পরিবারকে যেভাবে সমাজপতিরা এক হয়ে শেষ করতে উঠে পড়ে লেগেছে, তার যে একটা কঠোর বিহিত হওয়া প্রয়োজন, তা বারবার বলল। কৃষ্ণসুন্দর আপন ভোলা লেখাপড়া নিয়ে থাকা মানুষ। মনের দুঃখ কারুর সঙ্গে ভাগ করলেও তো বুকের ওজন একটু কমে। কথোপকথন চলতে চলতে কৃষ্ণসুন্দর বসে পড়লেন গাছতলার বেদিতে। হরিহরও উবু হয়ে বসল তার ঠিক পায়ের কাছে। বেশ কয়েক দণ্ড পর হরিহর কৃষ্ণসুন্দরের পদধূলি নিয়ে মাথায় স্পর্শ করে বলল, যদি অভয় দেন ঠাকুর মশাই, ছোট মুখে একখানা বড় কথা কই। কৃষ্ণসুন্দর তখন বোনের কষ্টের কথা বিভোর। জনাইয়ের পাঁচকড়ি মুখোপাধ্যায় লালসা থেকে কিভাবে ভুবনমণিকে রক্ষা করবেন তাই নিয়ে চিন্তান্বিত। হরিহরের কথায় বললেন, কি বলবে বলো। হরিহর একটু থামে। ফতুয়ার আড়ালে কোমরের গেজে থেকে বের করে আনি 10টা চকচকে ধাতব মুদ্রা। সেগুলো যত্ন করে রাখে বেদির ওপরে। মুখে বলে, এগুলো গ্রহণ করুন ঠাকুরমশাই। কৃষ্ণসুন্দর চমকে ওঠেন। গ্রামের সাধারণ ব্রাহ্মণ হলেও রৌপ্য মুদ্রা চিনতে তার ভুল হয় না। বলেন, এ কি, এসব কেন? ভাববেন না আপনাকে দয়া করছি ঠাকুরমশাই। হরিহর বলে, সে আসপত্তা আমার নেই। ধরে নিন এটা আগাম। কিসের আগাম? কৃষ্ণসুন্দর হকচকিয়ে গিয়েছেন। এই প্রখর রৌদ্রতাতে গ্রামের সীমানায় বসে সদ্য পরিচিত এই বিদেশির কথা তার কাছে দুর্বোধ্য ঠেকে। হরিহর বলে, আপনি সপরিবার এই গ্রাম থেকে চলুন ঠাকুরমশাই। পুজো পার্বণেরই কাজ, কিন্তু সরকারের তরফে। মাস মাইনে 10 টাকা। ছুটি ছাটাও থাকবে। তারপর ইচ্ছে হলে ফিরে আসবেন ক্ষণ দেশে। বাপ ঠাকুরদার ভিটে তো পড়ে রইলই, কিন্তু যাবোটা কোথায়? বিমূঢ় কৃষ্ণসুন্দর প্রশ্ন করলেন, কলকাতায়? কোনো বড় বাড়ির মন্দিরে ব্রাহ্মণ পুরোহিতের পদ ফাঁকা হয়েছে নাকি হে? কিন্তু আমার বংশদোষে তারা যে নেবেন না। হরিহর মাছি তাড়ানোর ভঙ্গিতে তাচ্ছিল্যের সুরে বলে, আমি যা বলছি তা কলকাতার কোনো বাড়ি কেন, স্বয়ং বর্ধমানের মহারাজও আপনাকে দিতে পারবে না ঠাকুরমশাই। এ হলো খোদ ফেরেঙ্গ সরকারের কাজ। সাহেবরা 5 বছরের করারে লোক নিচ্ছেন যে। বাগবাগিচা ক্ষেত খামারের কাজের জন্য মজুর তো বটেই, পুজো আচ্ছা ধর্মকর্ম তো শোনানোর জন্য বামুন পণ্ডিত তো লাগবে তাদের। শাস্ত্র পড়া পুজোর মন্ত্র জানা বামুন হলেই হলো। ওসব দোষ টোষ নিয়ে তাদের মাথা ব্যথা নেই। যদি সম্মতি থাকেন
তবে চলুন, নগদ মাস মাইনে ছাড়াও খাই খরচ বা বউ বাচ্চা নিয়ে থাকা সবকিছু পাবেন, এমনকি ডাক্তার বুদ্ধিও থাকবে। কৃষ্ণসুন্দর বলেন, স্ত্রী পরিবার সমেত? তা নয় তো কি, ওদের এখানে রেখে যাবেন নাকি? হরিহরের শৃগালের মতো ধূর্ত চোখ দুটো দপ করে জ্বলে উঠেই নিভে যায়। গায়ে সবাই আপনাদের যেভাবে পেছনে লেগেছে, আপনার অবর্তমানে ওদের কি হাল হবে ভেবে দেখেছেন? তা বটে। কৃষ্ণসুন্দর সায় দেন। তিনি বেশ বুঝতে পারছেন গ্রামে দিন দিন তার বিরুদ্ধে একটা প্রতিপক্ষ জোট তৈরি হচ্ছে। জমিদার সূর্যনারায়ণ চৌধুরী তাকে পছন্দ করলেও তিনি এখন অস্তমান সূর্যের মতো। তিনি স্বভাবগতভাবে তেমন বৈষয়িক নন। নিবৃত্তচারী আরণ্য ঋষির মতো বইপত্র নিয়ে থাকতে ভালোবাসেন। সেই সুযোগে রামচন্দ্র ন্যায়তীর্থ গোপীলাহিড়ির মতো সুযোগ সন্ধানীরা ক্রমেই গ্রামের দণ্ডমুদ্রকর্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছেন। আর কৃষ্ণসুন্দর বরাবরই তাদের চক্ষুশূল। কয়েক মুহূর্ত মৌন থেকে কৃষ্ণসুন্দর অধীর আগ্রহে প্রশ্ন করেন, কিন্তু আমার পরিবার সেখানে থাকতে পারবে তো? কি বলছেন ঠাকুর মশাই? হরিহর কৃষ্ণসুন্দর এই অবাচ্ছিন প্রশ্নে যেন বিস্মিত বোধ করেন। প্রত্যেকের জন্য আলাদা কোঠা বাড়ি, আর আপনি হলেন গিয়ে বামুন মানুষ, আপনার জন্য সবকিছুই আলাদা থাকবে। নিজেরা থাকবেন, বাজার দোকান করবেন, রেঁধে খাবেন আর কি। কৃষ্ণসুন্দর এবার আতান্তরে পড়ে যান। একবার ভাবেন দ্রুত গিয়ে ব্রহ্মময়ীর সঙ্গে পরামর্শ করবেন। ব্রহ্মময়ী তো শুধুমাত্র পতিং বা অনুযায়ী নন, তার একটা নিজস্ব মতামত থাকে সব বিষয়ে। তিনি কৃষ্ণসুন্দরের প্রকৃত জীবন সঙ্গিনী। তাই অযাচিত এই বিস্ময়কর প্রস্তাবে স্ত্রীর সঙ্গে আলোচনা করাটাই তো স্বাভাবিক। হরিহর ব্যগ্র চক্ষে শিকারের দিকে তাকিয়েছিল। এখনই আমায় কিছু বলতে হবে না ঠাকুরমশাই, আপনি বাড়ি যান, শান্ত হয়ে বসে চিন্তা ভাবনা করুন। যদি যাওয়ার মনস্থির করেন, কাল সূর্য ওঠার আগে ঠিক এইখানে বাক্স ব্যাটরা গুছিয়ে বাড়ির লোকেদের হাত ধরে চলে আসবেন। 5 বছর পর যখন গায়ে ফিরবেন, দেখে শুনে সবার চোখটা এড়িয়ে যাবে। হ্যাঁ, সূর্য ওঠার আগে? কৃষ্ণসুন্দর ধূসর চোখে তাকান। কেন? অত ভোরে সবার অলক্ষ্যে যেতে হবে কেন? যাওয়ার আগে বাড়ির গৃহদেবতাকে শান্তি সত্যায়ন করতে হয়, তারপর না হয়। হরিহর আর বেশি কথা বাড়ায় না। মাছ যে টোপ গিলেছে সেটা বোঝা গেছে। সুতো ছাড়তে ছাড়তে লাটাই কখন টেনে ধরতে হবে সেটা তার ভালো মতো জানা। হঠাৎ ব্যস্ততার ভান করে সে মাটি থেকে উঠে পড়ে। মুখে হাসি টেনে বলে, সবাইকে জানিয়ে আপনার বোনকে নিয়ে গাছ ছাড়া হতে পারবেন তো ঠাকুরমশাই? ভেবে দেখবেন। পাঁচকড়ি মুখুজ্জের চর সব জায়গায় রয়েছে। আপনি আজ রাতটা ভালো করে ভাবুন। তাছাড়া ওদিকে এখন বামুন পুরুতের দরকার, তাই বলে যে আজীবন দরকার থাকবে তা তো নয়। ব্রহ্মময়ী সব শোনামাত্র বললেন, অবশ্যই যাব। কৃষ্ণসুন্দর বাইরের দাওয়ায় বসে পদপ্রলক্ষণ করছিলেন। ব্রহ্মময়ী দৃঢ়স্বর শুনে বললেন, বাপ ঠাকুরদার ভিটে ছেড়ে এইভাবে এক কথায় যাওয়াটা কি ঠিক হবে? না গিয়ে কি এখানে ছেলে মেয়েদের নিয়ে অনাহারে মরবো নাকি? এমনিতেই তোমার কাজটাও গিয়েছে। ব্রহ্মময়ী বললেন, তাছাড়া জনাইয়ে যদি ঠাকুরজিকে না পাঠাই, আমাদের তো এক ঘরে করবে, তখন কি করব? তার চেয়ে এই ভালো, সরকার পুরোহিত নিচ্ছে যখন সব ভালোই হবে। দেখলে না, এক কথায় তোমার কেমন 10টার উপর টাকা দিয়ে দিল। তা বটে। কৃষ্ণসুন্দর স্ত্রীর কথায় সায় দিলেন। লোকটা বড় দয়ালু গো। গরিব বামুন আতান্তরে পড়েছে দেখে এতগুলো টাকা কেমন দিয়ে দিল। হায়, গ্রামে সহজ সরল ব্রাহ্মণ দম্পতি যদি সেই ভালোর তীব্রতাটা তখন একটু অনুভব করতে পারতেন, যদি বুঝতে পারতেন হরিহর টাকাটা আদৌ দেয়নি, ফিরিঙ্গি ভাষায় বলতে গেলে সে ইনভেস্ট করেছে মাত্র। মানব সভ্যতার একেবারে আদি যুগ থেকে না হলেও দাস ব্যবস্থার নিদর্শন পাওয়া যায় 10,000 বছরেরও বেশি আগে। সেই নব্যপ্রস্তর যুগে যখন মানুষ সবে কৃষিকাজ শিখেছে। যীশুখ্রিস্টের জন্মের প্রায় 1,500 বছর আগে ব্যাবিলনীয় সভ্যতার হামরবি আইনেও কৃতদাসকে পলায়নে সহায়তার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের উল্লেখ রয়েছে। প্রাচীন মিশর থেকে গ্রিসই হোক আর রোমান সাম্রাজ্যের গ্ল্যাডিয়েটর কৃতদাসের প্রচলন ছিল সর্বত্র। আফ্রিকার কৃষ্ণাঙ্গরা শতাব্দীর পর শতাব্দী অত্যাচারিত নিপীড়িত হয়েছে তথাকথিত সভ্য শ্বেতাঙ্গদের হাতে। সেই নির্যাতনের ভয়াবহতা অনুভবের জন্য হ্যারিয়েট বিচার স্টোর আঙ্কাল টমস কেবিনই যথেষ্ট। পরবর্তীকালে আধুনিক যুগে ব্রিটিশরা যখন পৃথিবীর অর্ধেকের বেশি অংশ পরিণত করল নিজেদের উপনিবেশে, তখন অনেক ধরনের সমাজ সংস্কারের কৃতিত্ব নিজেদের কাঁধে নেওয়ার পাশাপাশি এই দাবিও করল পৃথিবী থেকে তারাই কৃতদাস প্রথা সম্পূর্ণভাবে উৎখাত করেছে। তা কাগজে কলমে কথাটা সত্যি বটে, তবে সেই সত্যতার বহর কেমন তা ব্রিটিশ উপনিবেশ ভারতবর্ষের ক্ষেত্রে যাচাই করলেই স্পষ্ট হবে। ভারতবাসীরা তখন এমনিতেই ইংরেজদের হাতে পরাধীন, তার ওপর ভারতীয় কৃতদাসদের স্বদেশের মাটিতে বসবাস করার অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছিল। তো 1807 সালে মে মাসে আইন করা হলো কোনো ব্রিটিশ জাহাজ দাস বোঝাই করে কোনো বন্দর ছাড়তে পারবে না। ভালো কথা। পরের বছর মে মাসে আরো কড়া ফতোয়া।
কোনো ব্রিটিশ উপনিবেশই কোনো দাসের অবতরণ চলবে না, যে দেশেরই জাহাজ হোক না কেন। 1811 সালে এলো আরো জবরদস্ত আইন। ইংরেজ শাসনাধীন কোনো দেশ বা উপনিবেশে দাস আমদানি করলে কঠিন শাস্তি, দ্বীপান্তর। কিন্তু আইন চলেছে আইনের পথে, বাস্তব ক্ষেত্রে চাহিদা যায় অন্য কথা কয়। উপনিবেশগুলোয় শ্রমিকের প্রয়োজন বেড়েই চলেছে। আফ্রিকা থেকে দাস আমদানি বন্ধ। ক্যারিবিয়ান দ্বীপগুলোই আফ্রিকান দাসের সংখ্যা ক্রমহ্রাসমান। রোগে, অপুষ্টিতে অনাহারে মারা যাচ্ছে অকালে। নারী সঙ্গীর সংখ্যা অপ্রতুল, কাজেই জন্মাচ্ছে না পর্যাপ্ত দাস শিশু। জামাইকা, মরিশাস, সুরিনামের মতো দেশের শ্বেতাঙ্গ খামার মালিকদের মাথায় হাত। দেশগুলোর আদিবাসীদের আর ইচ্ছে মতো খাটানো যাচ্ছে না। এভাবে চলবে কি করে? তারা যে ওসব দেশে পেয়েছেন স্বর্ণখনির সন্ধান, দিগন্ত বিস্তৃত আখের ক্ষেত, চাষ তো করতেই হবে। তারা ক্রমাগত তাড়া দিচ্ছেন সরকারকে। বছরে অন্তত 10,000 শ্রমিক চাই। শ্রমিকের চাহিদা ভারতবর্ষের মধ্যেও। অসম ও ডুয়ার্সে সেজে উঠেছে রাশি রাশি চায়ের বাগিচা। কত শত ইংরেজ সেখানে মালিকানা কিনেছেন চা বাগানের। এদিকে 1834 সাল থেকে বলতে গেলে গোটা পৃথিবী দাস কেনা বেচা বন্ধ। অগত্যা অগত্যা আমাদের এমনি শ্রমিকই দাও, কাজ তো করতে হবে নাকি? তা ইংরেজ সরকার অনেক ভেবেচিন্তে একটা মাত্র ইংরেজি শব্দে এর উপায় বের করলেন। শব্দটি হলো ইনডেনচার। বাংলায় প্রতিশব্দ হলো চুক্তিনামা। শ্রমিক ও বাগিচা মালিক একটি চুক্তিপত্রে সই করবেন। সেই চুক্তিপত্রের নাম হলো গিরমিট, আর শ্রমিকদের নতুন নাম হবে গিরমিটওয়ালা। নির্দিষ্ট সময়সীমার জন্য মজুরির বিনিময়ে শ্রমিক নির্দিষ্ট কাজ করবে। সময়সীমা পেরিয়ে গেলে সে আবার ফিরে আসবে নিজের ঘরে। দারুণ বন্দোবস্ত। কৃতদাস প্রথার আজীবন ও বংশানুক্রমিক দাসত্ব রইল না, আবার বাগান মালিকদের চাহিদাও মেটানো গেল। এখন প্রয়োজন শুধু মানুষ, রাশি রাশি মানুষ। সাব এজেন্ট অর্থাৎ আরকাঠিদের ছড়িয়ে দাও গ্রাম গ্রামান্তরে। ধরো আর চালান দাও সাগর পাড়ে। ঠিক হলো, সরকার শুধুমাত্র গোটা ব্যবস্থার তদারক করবেন। শ্রমিক সংগ্রহ করবে বাগান মালিকদের তরফে নিযুক্ত এজেন্টরা। সরকার বন্দরে বন্দরে রক্ষী নিয়োগ করবেন। সেই রক্ষী দল শ্রমিকরা জাহাজে ওঠার আগে কাগজপত্র পরীক্ষা করবে, তাদের সম্মতি আছে কিনা যাচাই করবে। ম্যাজিস্ট্রেটের কাছেও শ্রমিকদের হলফনামা দিতে হবে যে তারা স্বেচ্ছায় দেশান্তরী হতে যাচ্ছে। হরিহর ঠিকই বলেছিল। থাকবে ডাক্তারি পরীক্ষার ব্যবস্থাও। জাহাজ পরিদর্শনে শ্রমিকদের পোশাক আশাক সবকিছুর যাচাইয়ের ব্যবস্থা করা হচ্ছে। এজেন্টরা যে শ্রমিক সংগ্রহ করবে তাদের সরকারের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ বাধ্যতামূলক করা হচ্ছে। কত নিয়ম কানুন! আহা, ব্রিটিশ সরকার মহানুভব। কিন্তু বাস্তবটা কি এতটাই সুমধুর? একেবারেই নয়, বরং প্রকৃত চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। ইংরেজ সরকার যা ব্যবস্থাই করুক না কেন, যারা শ্রমিকদের দিয়ে কাজ করাবেন উপনিবেশের সেই বাগিচা মালিকরা তো আদি দাসপ্রথাতেই অভ্যস্ত। তাই তারা ইনডেনচার্ড গিরমিট শ্রমিকদেরও সেই চোখেই দেখতে লাগলেন। 5 বছরের করার ধুস, বাছাধনদের দেশে ফিরতে দেব না। কে কি করবে? প্রশাসন, বিচারক, পুলিশ সবাইকে হাতে রেখে দিয়েছি। সাগর পাড়ের দেশগুলোই চুক্তি থাকতো 5 বছরের। অসম, সিংহল বা ব্রহ্মদেশে কাজ করতে গেলে আরো কম, 3 বছরের করার। কিন্তু সেসব নামে মাত্র। একবার গেলেই মৃত্যু না হওয়া পর্যন্ত চলতো সেই চুক্তি। লক্ষ লক্ষ অসহায় ভারতীয়দের ভাগ্যে এভাবেই অভিশপ্ত দাসবৃত্তি ফিরে এসেছিল। ভারতবর্ষে ইংরেজ সরকার এজেন্টদের হাতে লাইসেন্স ধরিয়ে দিলেন। বললেন, এই নাও, বিশাল একটা দেশ, গরিব গুঁড়তোয় ভর্তি, ইচ্ছা মতো ধরে চালান করে দাও। তবে হ্যাঁ, জোর জবরদস্তি করো না বাপু। এজেন্টরা সব রাঘব বোয়াল। তারা লক্ষ যার বরাদ দিল সাব এজেন্টদের। সাব এজেন্টরা আবার কাজে লাগালো আরকাঠিদের। হরিহরের মতো আরকাঠিরা কোমরের গেজেতে সাব এজেন্টদের দেওয়া টাকা নিয়ে ছড়িয়ে পড়লো গ্রামে গঞ্জে, স্টেশনে, হাটে, বাজারে, তীর্থস্থানে। যাকে যেভাবে হোক বুঝিয়ে সুঝিয়ে লোভ দেখিয়ে নিয়ে আসা হতে লাগলো কলকাতায়। কাউকে দেওয়া হতে লাগলো শহরের চাকরির আশ্বাস, কাউকে সাহেব কুটিতে বাবুর্চি বা খিদমরগার, কাউকে দারোয়ান, কাউকে আবার রসুই বামুনের কাজের আশ্বাস। মেয়েদেরও নানা ধরনের কাজের লোভ দেখিয়ে নিয়ে আসা হতে লাগলো। চাকরিতে গম পেশায়, মেম সাহেবদের বাচ্চা দেখভাল, হাসপাতালে কাজ, এইরকম আরো নানা রকম মিথ্যার ফুলচুরি। যে যা কাজ পারে তাকে সেই কাজের লোক। নিজেদের কমিশনের লাভে আরকাঠিরা এইসব মিথ্যের জালে আটকে এমন এমন লোক নিয়ে আসতো যা আপাত দৃষ্টিতে অকল্পনীয়। যেমন 1891 সালে জামকাইয়া এই মজুরদের দলে মিশে পৌঁছালো এক সুন্দরী নেপালি রাজকন্যা। কখনো আবার দেখা গেল দলে দলে রয়েছে পূজারী, ব্রাহ্মণ লোক থেকে শুরু করে মুসলমান, ফকির, জাদুকর থেকে শুরু করে সাধারণ গৃহস্থ। অর্থাৎ যাদের কাজ সঙ্গে শ্রমজীবীর কোনো সম্পর্কই নেই। তার না থাকে না থাকুক, তারা সবাই খাতায় কলমে গিরমিটওয়ালা হয়ে চালান হয়ে যেতে লাগলো।
ভারতের নানা প্রান্ত থেকে এইভাবে লোক ফুসলে আরকাঠিরা নিয়ে আসতো নিজেদের ওপরওয়ালার অর্থাৎ এজেন্টদের ডিপোয়। 1-1.5 মাস সেই কারাগারশ্রম ডিপোয় গাদাগাদি করে অপেক্ষা করতে হতো জাহাজের ভেপুর। তারপর সময় উপস্থিত হলে নামকা বাস্তে স্বাস্থ্য পরীক্ষা আর আরো হরেক রকম শৈশাবুদের পর জাহাজে করে কলাপানি পার। বলাই বাহুল্য, এইসব ষড়যন্ত্রের বিন্দু বিসর্গও চট্টোপাধ্যায় দম্পতি কল্পনা করতে পারলেন না। ভেতরের ঘরে ভুবনমণি কাতরাচ্ছে, থেকে থেকে কেঁদে উঠছে, আর বাইরের দালানে স্বামী স্ত্রী দুজনে আলাপ আলোচনা উত্তেজনাতেই কাটিয়ে দিলেন গোটা রাত। ভোর রাতে যখন পতিদেব সূর্যপত্নী উষার অনুগমন করছেন, কৃষ্ণসুন্দরও তখন ছেলে মেয়েদের হাত ধরে ব্রহ্মময়ীর পশ্চাৎ গমন করলেন। পেছনে পড়ে রইল পূর্বপুরুষের আদিভিটে। ব্রহ্মময়ী নরনদিনী ভুবনমণির একটা হাত চেপে ধরে চলছিলেন। রাত থাকতেই একটা ছোট পোটলায় তিনি সন্তর্পণে গুছিয়ে নিয়েছিলেন কিছু কাপড়, অন্য একটা পোটলায় নিয়েছিলেন দুদিনের মতো মুড়ি বাতাসা ঘটি বাটি। অপালা লোপামুদ্রা দিব্যসুন্দর ঘুম চোখে হেঁটে চলেছিল বাবার পাশে পাশে। হরিহর শিকারী পাখির মতো সাগ্রহে অপেক্ষা করছিল নির্জন বিশ্বনাথ তলায়। সপরিবারে কৃষ্ণসুন্দরকে দেখার মাত্র ষষ্ঠাঙ্গে ব্রাহ্মণ দম্পতিকে প্রণাম করে পথ চলা শুরু করলো। যাত্রাপথের দীর্ঘ পদযাত্রার বর্ণনা বাহুল্য। তারা অবশেষে এসে পৌঁছেছেন মেছুয়া বাজারের পেছন দিকে বিশাল পাঁচিল ঘেরা নবকিশোর দত্তর সেই ডিপোতে। যতদিন না ফেরিঘাট থেকে পরের জাহাজ ছাড়ছে ততদিনের জন্য এটা ইন্ডেনচার্ড গিরিমঠওয়ালারা সাময়িক বাসস্থান। আরকাঠিরা নিজের নিজের মাল এই ডিপো পর্যন্ত পৌঁছে দিয়ে নিজেদের পাওনাগন্ডা বুঝে নিয়ে প্রস্থান করে। তারপর দায়িত্ব গ্রহণ করে অষ্টপ্রহর ডিপোর প্রহরায় থাকা দারোয়ান দল। তারা খুব কড়া। নারী পুরুষ এখানে আলাদা দুটো প্রকাণ্ড ঘরে থাকে। এখানে ব্রাহ্মণ কায়স্থ তিলি বাগদি জব সবাই এক, সবার এক পোশাক, এক খাবার। ডিপোয় পৌঁছানোর 1 সপ্তাহের মধ্যেই কৃষ্ণসুন্দরের চোখের সামনে থেকে রঙিন পর্দা সরে গিয়েছে। বড় মাছের খাদ্য হওয়া থেকে নিজেদের রক্ষা করতে তিনি যে সামুদ্রিক তিমি মাছের গ্রাসের সামনে এসে পড়েছেন তাও তিনি উপলব্ধি করেছেন। কিন্তু এখন আর কিছু করার নেই। আসন্ন অভিশপ্ত জীবনের জন্য দিন গোনা ছাড়া। ব্রহ্মময়ী ওদিকের ঘরে রয়েছেন, সঙ্গে ভুবনমণি অপলা লোপামুদ্রা। অনেক চেষ্টা করে এই কয়েকদিনে একবার মাত্র স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছেন কৃষ্ণসুন্দর, তাও একদণ্ডকালের জন্য। সেই জন্য ভারপ্রাপ্ত প্রহরীর হাতে গুজে দিতে হয়েছে হরিহরের দেওয়া সেই রৌপ্য মুদ্রাগুলোর দুটি। আর সেই একদণ্ডের অধিকাংশ সময় কেটেছে নীরব অশ্রুপাতে, স্ব কর্মের অনুশোচনায় দগ্ধ হতে হতে। ব্রহ্মময়ী বলেছেন, সব আমারই দোষ হলো গো, আমিই তোমাকে বললাম বেরিয়ে আসার জন্য। কিন্তু কৃষ্ণসুন্দর স্ত্রীর ওপর দোষারোপ চাপাননি। অস্ফুটে বলেছেন, চিন্তা করো না, অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয় হবে। ইংরেজিতে গার্ডেন কথার মানে হলো বাগিচা। ওই যে দেখতে পাচ্ছ নদীর ওপারের গাছগুলো, ওটা ছিল গিয়ে কিড সাহেবের বাগান। সেই থেকে গার্ডেন রিচ। কিডের বাপ ভিথা আওরা এক কিড, উস্কা নাম কো খিদিরপুর। খিদিরপুর থেকে নদী বরাবর দক্ষিণ দিকে কিছু দূর উজিয়ে গেলে পড়বে ওয়াটসন সাহেবের জাহাজ তৈরির কারখানা। ভূ কৈলাসের জয়নারায়ণ ঘোষালের জ্বালায় কারখানাটা এখন উঠে গিয়েছে বটে, কিন্তু সে জায়গার নাম এখন ওয়াটগঞ্জ। অনেকক্ষণ একটানা কথা বলে বুলবুল মিয়া থামলো। তারপর তামাক আর মিশিতে মাখামাখি লালচে কালো দাঁত লালচে কালো দাঁতের পাটি বের করে হাসলো। বলল, কলকাতা শহর মানেই হলো কি অলিতে গলিতে ইতিহাস আর চমক, বুঝলে? এ তোমার গা নয়, এখানে তুমি সাহেব শুভর বেগম পাবে, গরু খেকো বামুন পাবে, বুঝলে কি না? চন্দ্রনাথ এতক্ষণে মন দিয়ে শুনছিল, কিন্তু বুলবুল মিয়ার শেষ বাক্যে চোখ বিস্ফারিত করে তাকিয়ে বলল, ক্যা? বুলবুল মিয়া পিচ করে মুখ থেকে পানির ফিক ফেলে বলল, একে নেই হওয়া। বেশ, একদিন তোমায় ওই কিড সাহেবের কবরে নিয়ে যাব। কেরেস্তান কবরখানা নয়, বাড়ির বাগানে সাহেব ঘুমিয়ে আছে। মুসলমান বিবি বাচ্চা নিয়ে তিনি শুনেছি দিনে 5 বার নামাজও পড়তেন, আর বামুন থেকে কেরেস্তান হয়েছে। এমন গরু খেকো তো শহরে অনেক আছে। বেরামি পাড়ায় চলো না, দেখতে পাবে ভুরি ভুরি। কথা বলতে বলতে ওরা দুজন হেঁটে চলেছিল। চন্দ্রনাথ নামক লাজুক যুবকটির বয়স 23 বছর। তার সঙ্গে বড় বাক্স বিছানা, উস্কো খুস্কো চুল, আর প্রত্যুষেই কলকাতা শহরে এসে পৌঁছেছে। তার বাড়ি রাঢ়বঙ্গের একটি আনুবীক্ষণিক গ্রামে। গ্রামের নাম খাদাকুড়ি। জন্ম থেকেই সে এই 23 বছর বয়স পর্যন্ত চন্দ্রনাথ কোনোদিনও জ্ঞানত খাদাকুড়ি গ্রামের বাইরে পা দেয়নি। বাইরের জগৎ তার কাছে পুরোপুরি অচেনা, তাই সে অত্যন্ত আড়ষ্ট। রাজধানীর শহর কলকাতায় ধুলো ছড়িয়ে চলে যাওয়া এক্কাগাড়ি কিংবা ফেরিঘাট জাহাজের কানে তালা লেগে যাওয়া ভেপুতে সে চমকে উঠছে।
যে লোকটির পাশে পাশে ভীরু মার্জারের মতো সে হেঁটে চলেছে তাকে চন্দ্রনাথ আজ সকালেও চিনত না। পরিচয় হলো ফেরিঘাটে। নৌকো থেকে নেমে চন্দ্রনাথ যখন তাকে জিজ্ঞেস করছিল, আচ্ছা মেটিয়া বুরুজ কি করে যাব, কেউ বলতে পারেন? মেটে বুরুজ? তখন এই লোকটি ওকে আপাতমস্তক দেখে সত্যপ্রণোদিত হয়ে এগিয়ে এসেছিল। আপকা উধার কাম কেয়া হ্যায়? আগে আমি সঙ্গীত চর্চা করি, অনেক দূর থেকে এসেছি নবাবের কাছে গানের সুযোগ পাওয়ার জন্য, আড়ষ্ট কণ্ঠে বলেছিল চন্দ্রনাথ। লোকটা বুঝতে আর দেরি করেনি, ডান হাতের পাঞ্জাটা শূন্যে তুলে ওকে থামিয়ে বলেছিল, সমঝা জানাব, মেহরবানি করকে মেরে সাথ আইয়ে, হাম লোগ সাথ যায়েঙ্গে। লোকটার নাম বুলবুল মিয়া। সে যেমন বাংলা বলে তেমনি উড়তো। মাথার মধ্যিখান দিয়ে সিথি, লম্বা তৈলাক্ত চুল দুপাশে পাটি করে সাজানো, মাথায় বাহারি কারুকাজ করা ছুঁচলো সরু টুপি, মুখে পান, ঠোঁটে রক্তাভ লাক্ষা, পরনে চুস্ত আঙ্ক রাখা রেশমি ঘুটনা, পায়ে টাটবাফি বুট। তার এক হাতে ধরা পাখির খাঁচা, অন্য হাতে রেশমের থলে। সঙ্গী হয়ে পথ চলতে চলতে চন্দ্রনাথ জেনেছে বুলবুল মিয়া মেটিয়াবুরু যে পাখির ব্যবসা করে, দূর দেশ থেকে পাখি এনে চালান দেয় নবাবের চিড়িয়াখানায়। তার আদি বাস কলকাতায় নয়, পরিবার থাকে উড়িষ্যায়। কিন্তু যবে থেকে নবাব ওয়াজেদ আলী শাহ নির্বাসিত হয়ে কলকাতায় এসে গাঁটি গেড়েছেন, তার মতো পরিব্রাজক ভাগ্যানিশীদের আনাগোনা ইতল্লাটে মশামাছির মতো বেড়েছে। দুজনে হাঁটছে, হাঁটতে হাঁটতে দুজনের মধ্যে কথোপকথন সহজ হয়েছে। বয়সে অনেক বড় হয় বুলবুল মিয়া কিছুক্ষণ পর নেমে এসেছে তুমিতে। সূর্যদেবও মাথার ওপর প্রায় উঠে এসেছেন, তবু এখনো গন্তব্য এসে পৌঁছায়নি। তবে মিউনিসিপ্যালিটির সদর পথ উঠে এসেছে তারা। রাস্তার দুই ধারে বড় বড় দোকান, সেই সব দোকানে পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা। প্রতিটা দোকানের উপরে ও পথ করে উঠছে জোড়া মৎস্যের পতাকা, ভূতপূর্ব অযোধ্যা বা আহুদের নবাবদের প্রতীক। বুলবুল মিয়া বলল, এখান থেকে শুরু হলো নবাবের এলাকা। ওই যে দূরে হাঁসের পালকের মতো সফেদ প্রাসাদটা দেখছো, ওটাই হলো সুলতানখানা। নবাব নিজে থাকেন ওই বাড়িতে। প্রসাদের নহবতের ওপর দেখো প্রহর ঘড়ি, হর ঘন্টায় বাজানো হয়। চন্দ্রনাথ মুগ্ধ হয়ে দেখছিল। এতক্ষণ পেছনে ফেলে আসা রাস্তাঘাট বা মানুষজনের মধ্যে পুরোদস্তুর শহুরে ছাপ থাকলেও চলনে বলনে বাঙালিয়ানাটুকু ঠিকই ছিল। কিন্তু হঠাৎ করে ও যেখানে এসে পড়েছে, এই অঞ্চলটা বাংলার মধ্যে যেন সম্পূর্ণ অচেনা এক টুকরো বিদেশ। আশপাশ দিয়ে যারা হেঁটে চলছে তাদের কারুরই পরনে ধুতি ফতুয়া নয়, বুলবুল মিয়ার আদলে আটসাট রংচঙে পোশাক, সবার মুখে পান ও বা মশলায় রঞ্জিত। দূর থেকে ভেসে আসছে গান, সঙ্গে তবলার তালে যোগ্য সঙ্গত। রাস্তার দুপাশের অধিকাংশ দোকানের দায়িত্বে হাস্যমুখী রমণী, অবগণ্ঠিতা প্রগল্ভা। তারা নিজেদের মধ্যে চুপি চুপি কি রসিকতা করছে, এক ঝলকের জন্য অপাঙ্গে দৃষ্টিপাত করছে পথচারীদের ওপর। পরমূর্তি হেসে ও গড়িয়ে পড়ছে ওর গায়ে। অনভ্যস্ত চন্দ্রনাথের কান লাল হয়ে উঠল। সে চোখ ফেরালো অন্যদিকে। বুলবুলিয়া বলে চলছিল, সুলতানখানার আশপাশ ছোট বড় মহলগুলো দেখছো, ওগুলোও নবাবের। তবে ওগুলোই থাকেন তার মুতা বেগমরা। দিনরাত নাচা গানা হয়। মুতা বেগম মানে? চন্দ্রনাথ এতক্ষণে মুখ খুলল। মিষ্টি এক আতরের গন্ধ ভেসে আসছে তার নাকে। বুলবুল মিয়া বলল, নবাব নিজে শিয়া। হিন্দুদের মধ্যে যেমন বামুন, কায়েত, নাপিত, মুসলমানেরা কেউ শিয়া কেউ সুন্নি, নবাব নিজে শিয়া। শিয়া ধর্মে কাউকে মন পছন্দ হলে কিছুদিনের জন্য নিকাহ করায়, সেটাকেই বলে মুতা। মুতা না করে মুখ দেখার গুনাহ হয়। বুলবুল মিয়া এবার বেশ ইঙ্গিতপূর্ণ হাসল। তা আমাদের নবাব হলেন আশিক আদমি। শুনেছি লখনৌ নগরী ছেড়ে যখন চলে এসেছিলেন তখন ওখানে তার বেশ কিছু বেগম রয়ে গিয়েছিলেন। এখানে এসে নবাব তাদের জন্য চোখের জল ফেলতেন আর শায়েরি লিখতেন। তারপর এই মেটিয়াবুরুজে এসে তিনি সেই দুঃখ মিটিয়েছেন। কাউকে মনে ধরলে তাকে মুতা করে নেন। এখানে কাম ধান্দায় প্রায় আসতে হয় বলে একটা ঘর নিয়ে রেখেছি। সেই ঘরের পাশের বাড়িতে একটা লড়কি ছিল, আমি তাকে বেহেন ডাকতাম। সে সুলতানখানায় ভিস্তিনির কান করত। তো সে একদিন জল দিতে গেছে, নবাবের চোখ লেগে গেল। নবাব তাকে মুতা করে নিলেন, সে হয়ে গেল নবাবের বেগম। এইরকম শয়ে শয়ে বেগমরা থাকে ওই ওই আশেপাশের মহল্লাগুলোয়। নবাব আবার তাদের নিয়ে নাচা গানার দল গড়েছেন। ঝুমরিওয়ালি, লটকনওয়ালি, ঘুঙ্গুটওয়ালি, আরো অনেক রকম দল আছে। তোমাদের রাধাকৃষ্ণের পেয়ার নিয়ে রাসলালিও হয়। হ্যাঁ হ্যাঁ। চন্দ্রনাথ শুনছিল। বুলবুল মিয়া থামতেই বলল, আচ্ছা এই নবাবের রাজত্ব কোথায়? মানে ইনি কি এই গোটা তল্লাটের রাজা? বুলবুল মিয়া সুলতানখানার কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়ল। তারপর চোখ বড় বড় করে হেসে ফেলল। নবাবের রাজত্ব সারা জাহান, বুঝলে? হা হা। যাও, সুলতানখানার গা ঘেঁষে যে মহল্লা দেখছো ওটার নাম আসাদ মঞ্জিল।
এখন বেলা দোপহার। নবাব বাহাদুর এখন ওখানেই থাকেন, খানাপিনা করেন। যাও, গিয়ে কথা বলে নাও। যদি তোমার নাকড়ে লেগে যায় তবে তো আবার মোলাকাত হবে। আদাব। চন্দ্রনাথ প্রত্যুত্তরে নমস্কার করল। বুলবুল মিয়া আর দাঁড়ালো না, দ্রুত পদে হেঁটে চলে গেল বাম দিকের গলি ধরে। চন্দ্রনাথ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। চারপাশের পরিবেশে তার মন এখনো দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। প্রতিবেশীদের নিষেধ অমান্য করে নিজের গ্রাম ছেড়ে এখানে এসে সে কি ঠিক সিদ্ধান্ত নিল? একেবারে বিদেশ বুবুই এই মেটিয়াপুরে এসে নতুন জীবন প্রারম্ভের চেয়ে কি গ্রামেই থাকা নিরাপদ ছিল না? একেবারে অপ্রাসঙ্গিকভাবে ওর হঠাৎ সামনে এসে গেল তুলসীর ছলছলে চোখ দুটো। তোমাকে যেতেই হবে চাঁদ দাদা, এখানে তো কত লোক কত কিছু করছে, তুমিও করো না। চন্দ্রনাথ হেসে বলেছিল, কে কি করছে এখানে বল? কেন? তুলসী তার সাদা থানের এক প্রান্ত তর্জনীতে পাকাতে পাকাতে বলেছিল, গণেশ দাদা চাষ করছে, বুধো দাদা তার বাপের জমিদারি সামলাচ্ছে, মঙ্গল দাদা তাঁত বুনছে। তুই যাদের কথা বলছিস তারা সবাই পৈতৃক সূত্রে সেই কাজগুলোই শিখেছে তুলসী। তারা তাঁত বুনতে পারে, জমি জমা তদারক করতে পারে, চাষের মুনিশ খাটাতে পারে। আমি কি সেসব পারি? নিজের গানের গলা কানা ছাড়া আর কি আছে আমার? চন্দ্রনাথ বলেছিল, তাই অজগায় আমার সেই গান কে শুনবে? আর কে আমায় খেতে পড়তে দেবে? তুই বল। তুলসী ছাড়েনি, বলেছিল, তুমি কি আমাকে কোথায় খুকি পেয়েছো যে যা হোক কিছু বলবে আর একটা আমি বুঝে নিয়ে যাব? জ্যাঠামশাইকে তাহলে কে খাওয়াতো? তিনিও তো তোমার মতো শুধু গানই গাইতে পারতেন। গান গেয়েই তো তুমি এই বাড়িটা দাঁড় করিয়েছেন, তোমাকেও খাইয়ে পড়িয়ে বড় করেছেন। চন্দ্রনাথ বলেছিল, ওরে তুলসী, তুই সেই বোকাই রয়ে গেলি। আমার বাবাকে সারা জীবন গ্রামে বসেছিলেন, তিনি তো সারা জীবনই বাইরে বাইরে ঘুরেছেন। অর্ধেক জীবন ছিলেন কলকাতায়, তারপর শুনেছি উত্তরেও গিয়েছিলেন। সারা জীবন বাইরের উপার্জন করে শেষ বয়সে গ্রামে এসে স্থিত হয়েছিলেন। আমিও সেটাই করব। দেখবি বুড়ো বয়সে যখন সবকটা দাঁত পড়ে যাবে, লাঠি হাতে থুত্তুরো বুড়ো হয়ে ফিরে আসবো তোদের কাছে। তখন একটু সেবা যত্ন করবি তো? তুলসীর মুখ একেবারে ম্লান হয়ে গিয়েছিল। তারপর অস্ফুটে সে বলেছিল, আমার স্বামী বেঁচে থাকলে ঠিক সে তোমায় কিছু একটা কাজ করে দিত। এইভাবে গায়ের বাইরে চলে যেতে দিও না। চন্দ্রনাথ আর কিছু বলেনি। কিছুক্ষণ নিরুত্তর থেকে নিজের কাজে মন দিয়েছিল। তুলসী অনেকক্ষণ চুপচাপ উঠোনে ঝোলানো টিয়া পাখির খাঁচাটার পাশে দাঁড়িয়েছিল। তুলসী অনেকক্ষণ চুপচাপ উঠোনে ঝোলানো টিয়া পাখির খাঁচাটার পাশে দাঁড়িয়েছিল। তারপর হঠাৎ বলেছিল, তুমি ওখানে গিয়ে কোনো মেয়ের প্রেমে পড়ো না যেন চাঁদ দাদা। চন্দ্রনাথ বিস্মিত মুখ তুলে বলেছিল, হঠাৎ এই কথা কেন? তুমি জানো না? তুলসী গ্রামের বয়স্কা মহিলাদের মতো গম্ভীর মুখ করে বলেছিল, কলকাতার মেয়েদের হায়া সারাম কিছু নেই গো। মিনিষে দেখলেই সেই মাগিরা হামলে পড়ে। তুই তো কোনোদিন এই খাদাকুড়ির বাইরে পা দিসনি, তুই এত কি করে জানলি? আমি পা দিইনি তো কি হয়েছে? আমার স্বামী তো দিয়েছিলেন, তিনিই বলেছিলেন আমায়। তুলসী গম্ভীর মুখে বলেছিল, তুমি জানো কলকাতায় লোকেরা মা গঙ্গার বুক চিরে দিয়েছে, সেই বুকের ওপর দিয়ে জুতো মসমসিয়ে এখন সাহেবরা হেঁটে যায়। মা গো, ভাবলেই পাপ হয়। হে মা গঙ্গা, আমি ভেবে ফেললুম, আমার দোষ নিও না। প্রায় এক সপ্তাহ আগের কথা। তবু স্মৃতি রোমন্থন করে তুলসী সেই আর্দ্র মুখটি যেন চন্দ্রনাথের চোখে ভেসে উঠল। আত্মীয় স্বজন বলতে সেভাবে তার কোনো কালেই কেউ নেই। পিতৃবিয়োগ হয়েছে কয়েক মাস আগে। ওর পিতা হরেন্দ্রনাথ ভট্টাচার্য ছিলেন প্রয়াত সঙ্গীতজ্ঞ। এই কলকাতা শহরের বুকে কত নামি দামি ওস্তাদের সঙ্গে পাল্লা দিয়ে তিনি সঙ্গীত চর্চা করেছেন। বিপত্নিক মানুষটি জীবন সায়ান্নে দেশের বাড়িতে ফিরে পুত্রকে শেখাতে শুরু করেছিলেন ধ্রুপদী সঙ্গীতের গূঢ় তত্ত্ব। চন্দ্রনাথের মাকে সামান্যটুকুও মনে নেই। জ্ঞান হওয়ার পর থেকে সে পিতার ছত্রছায়াতে মানুষ। কিন্তু সহসা আহ্বান এলো পরপার থেকে, হরেন্দ্রনাথ চলে গেলেন। আর চন্দ্রনাথ হয়ে পড়ল সম্পূর্ণ একা। মাত্র 22 বছর বয়সে এত বড় অনিশ্চয়তার সম্মুখীন হয়েও চন্দ্রনাথ ভেঙে পড়ল ঠিকই, কিন্তু ঘটনার কালক্রমে সে উঠেও দাঁড়ালো অনতি বিলম্বে। বলা ভালো, পরিস্থিতির চাপে তাকে উঠে দাঁড়াতে হলো, কারণ তার পিতা মৃত্যুশয্যায় তাকে একটি সংক্ষিপ্ত পত্র দিয়ে গেছিলেন। পত্রটি 1 পৃষ্ঠার হলেও তার ভাব সুদূর প্রসারী। আশীর্বাদ শুভকামনার শেষে তাতে ছিল সুস্পষ্ট এক নির্দেশ, চন্দ্রনাথের সঙ্গীত প্রতিভা ঈশ্বর প্রদত্ত, ঠিকমতো চর্চা করলে সে অনেক দূর যাবে। তাই সে যেন খাদাকুড়ি গ্রামে বসে থেকে নিজের প্রতি অবিচার না করে। পরে পত্রে প্রদত্ত ঠিকানা অনুযায়ী চলে যায় কলকাতায়। সেখানে আছেন এক সমজদার নবাব। চন্দ্রনাথ যেন সেখানেই গিয়ে শুরু করেন এই নতুন জীবন। ঠিকমতো গান গাইলে অর্থ বা সম্মান কোনোটারই অভাব হবে না। শুধু গিয়ে নিজের পরিচয়টুকু দিতে হবে। নবাবের অন্যতম সাকরেদ কাফি খাঁর কাছে। কাফি খা চন্দ্রনাথের পিতার পুরনো বন্ধু।
ভাবতে ভাবতে চন্দ্রনাথ পায়ে পায়ে এগোচ্ছিল আসাদ মঞ্জিলের দিকে। প্রথমেই নিশ্চয়ই নবাবের সঙ্গে সাক্ষাৎ সম্ভবপর হবে না, সেই প্রয়োজনও নেই। কিন্তু কাফিকা কোন অট্টালিকায় থাকেন তা সে কি করে জানবে? বন্ধুরা, কেমন লাগছে বলো তো নারাজটা? গল্পে কিন্তু অনেক চরিত্রের আগমন ঘটে গেছে আমাদের। আমরা কৃষ্ণ সুন্দর থেকে চন্দ্রচাঁদের জায়গায় পৌঁছে গেছি। অনেক নতুন নতুন চরিত্রের আবির্ভাব ঘটেছে, বেশ লাগছে কিন্তু। তো তোমরাও জানাও কেমন লাগছে তোমাদের। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি পরবর্তী অংশ। ততক্ষণ জন্য টাটা।